ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করে নতুন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করার মধ্য দিয়ে এই ট্রানজিশনাল ফাড়াটা কাটলো। তো আমরা সবাই আশাবাদী হইতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে একটা নতুন বাংলাদেশ আসবে। উনি যে ভাষণটা দিলেন শুরুতে খুবই অবশ্যই কালেকটিভ এবং ইনক্লুসিভ, শুনে ভালোই লাগছে। যে কেউ ক্ষমতা আসার পর এই ধরনের ইনক্লুসিভ বক্তব্য দিয়ে থাকে রাজনৈতিক পান্ডারাও, তারপর নেক্সট ডে থেকে পান্ডামি শুরু করে দেয়। হোপফুলি এক্ষেত্রে ব্যতিক্রম হবে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো রাজনৈতিক লেগেসি নাই এবং উনি ওনার গুন্ডা পান্ডা একটা সাম্রাজ্য, নেতা কর্মী, হালুয়াখোর যারা হচ্ছে মারধর খুন গুম করে ক্ষমতায় আনছে ওনাকে এখন ফেভার ফিরিয়ে দিতে হবে, সুতরাং আবার ফ্রি লাইসেন্স দিতে হবে গুন্ডামি পান্ডামি করার। এটা একটা সাইকেলে চলে। আপনি এখন এটাকে পজিটিভ ফিডব্যাক লুপ বলবেন না নেগেটিভ ফিডব্যাক লুপ বলবেন, এটা আপনার ব্যাপার, বাট এই লুপের মধ্যে চলতে থাকে পজিটিভ ফিডব্যাক লুপ আর কি। যা হোক, মানে নেগেটিভ ফিডব্যাক লুপ মানে হচ্ছে এই ফিডব্যাকের কারণে এর হ্রাস পাইতে থাকা কোনো একটা বিষয়, আর পজিটিভ ফিডব্যাক লুপ মানে উত্তর উত্তর বাড়তে থাকা, রাইট? সো কেউ যদি আবার ভুল বুঝে কমেন্ট হিসেবে আমি শুরু করে দিই, জন্য বেশি কথা বলতে হয়। এখানে পজিটিভ মানে নেগেটিভ। আচ্ছা, যা হোক, তো নাও এই যে ঘটনা, এর মধ্যে বিএনপি তো অবশ্যই বিএনপি হোক আর যে কারণে দেশের মধ্যে একটা জ্বালাও পোড়াও একটা ভাঙচুর চলতেছে, একটা বাজে অবস্থা যাচ্ছে দেশের মধ্যে, এবং এর মধ্যে অবশ্যই একটা বিএনপির লোকজন একটা বড় অংশ হচ্ছে এখানে আছে যারা এটার মধ্যে করতেছে, আবার বিএনপি ছাড়াও আছে, আবার সাপোর্টারও হইতে পারে, আবার অনেক কিছুই হইতে পারে। কিন্তু একটা বড় অংশ হচ্ছে বিএনপির, যারা হয়তো ইভেন হুমকি ধামকি দিচ্ছে এবং মানে ক্লিয়ারলি বিএনপি বেসিক্যালি মানে শুধুমাত্র আমাকে পার্সোনালি যারা কমেন্ট করে মেসেজ করে জানাচ্ছে, তার মধ্যে একটা বড় অংশ তারা আমাকেই জানাচ্ছে যারা যে এরা বিএনপির লোকজন, যে তারা পার্সোনাল লেভেলে হুমকি ধামকি তাদের আশেপাশের কাউকে দেওয়া হয়েছে বা পরিচিত কাউকে দেওয়া হয়েছে, ওইসব জায়গা থেকে জানে যে এটা বিএনপির লোক। একটু সরি গাড়িটা স্টার্ট করি, যে গরম হয়ে যাচ্ছে ভিতরে, ভাবছিলাম যে বাইরে ঠান্ডা, যেহেতু অত গরম হবে না, হয়ে যাচ্ছে। যাই হোক, তো কিন্তু মজার ব্যাপারটা দেখেন যে বিএনপির লোকজন এবং যেই আশঙ্কাটা প্রকাশ করে আসতেছে এতদিন ধরে, এখন আপনারা সবাই কমেন্ট সেকশনে এসে লোকজন কমেন্ট করে ভাষায় বলতেছে যে ভাই আপনি এতদিন বলতেছিলেন যে সরকার পরিবর্তন হইলো, আওয়ামী লীগ সরকারের পতন হইলো, জনগণের ভাগ্যে কোনো পরিবর্তন আসবে না, আরেক পাল্টার পাল্লা গিয়ে পড়বে। এবং এমন অনেকে কমেন্ট করতেছে যারা এই কথাটা মাত্র অ্যাপ্রিসিয়েট করতেছে, এই মাত্র এখন এসে বলতেছে ভাই এখন আপনার কথা বুঝতেছি। লাইক আমার কাছে খুব অবাক লাগে যে এই দেশ আপনারা এত দিন ধরে, আপনারাও দেখছেন আমিও দেখছি, তাহলে আপনাদের এত দিন পরে অবাক হইতে হচ্ছে, মানে তার মানে আমি যখন বলছি এগুলো তাদের কাছে বিশ্বাস হয় নাই, এবং একজন লিখছো যে বিরক্ত লাগতো এই ধরনের কথা, এখনো নিয়ে এসে বুঝতেছেন কেন বলতেছি। তো এই ধরনের কমেন্ট যখন দেখি তখন বুঝতে পারি জেনুইনলি যে ও আচ্ছা, তার মানে আসলেই অনেক মানুষ আছে তারা আশায় বুক বেঁধে বেশি সুখন শোনার কুফল আর কি। তো এটা না, এটা অবাক হওয়ার কিছু নাই, এবং আপনি বোঝেন এখনো বিএনপি ক্ষমতার ধারে কাছে ত্রিসীমানাতে নাই। জাস্ট আওয়ামী লীগের পতন হয়েছে, তাদের উপর দমন নিপীড়ন কমে গেছে, তারা এখন এই গ্যারান্টিটা পাইছে, এই নিশ্চয়তা পাইছে যে এখন তাদের উপর দমন নিপীড়ন করা হবে না। এই নিশ্চয়তা পেয়ে এগুলোর যে একটা তামাশা শুরু করে দিছে, তাহলে এবার বলছেন ক্ষমতা ফুললি হাতে পাইলে কি অবস্থা এরা করবে। বিএনপির যে চেলাগুলো আছে এগুলো ঘুরে ঘুরে বলবে না 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 আমরা এরকম করবো না, এবং যে সুশীল চেলাগুলো আছে এগুলো ঘুরে ঘুরে বলতেছে এখন ফেসবুক ভর্তি এই কথা যে ক্ষমতার পালাবদল হলে এরকম একটু হয়, তারপর অমুক দেশে এরকম একটু হয়, তমুক শ্রীলঙ্কা তো এরকম হয়েছিল, জাস্টিফিকেশন। এবং দেখেন এই কথাটা এক্স্যাক্টলি কথাটা আপনাদেরকে 1000 বছর ধরে বলে আসতেছি। এই সুশীল যেগুলো এখন ভাব ধরতেছে আওয়ামী লীগ সরকার আমলে, যে তারা সততার একেবারে মানে কারিগর একেবারে, হ্যাঁ, কোনো ধরনের অন্যায় অনাচার মানতে পারে না এরা, তারাই দেখবেন যখন ক্ষমতাটা বদলায় যাবে তখন কত রকম জাস্টিফিকেশন দিয়ে খাড়া করাবে। আপনারা যাদেরকে ভদ্রলোক বলে, বিএনপির সত্যি কথা বলতে নিরপেক্ষ লোক তো আর এই দেশে নাই, আশা করেও লাভ নাই। ন্যূনতম সততা যাদের আছে আপনারা, তারা যারা ধরেন একটু হইলেও পুরোপুরি দল কানা না, তারা যারা ভাবতেছিলেন বা আশা ছিলেন যে না 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 আমি তো ওনাকে খুব ভালো লোক হিসেবে জানি, কথাবার্তা শুনে তো মনে হচ্ছে ব্যাপক ভদ্রলোক, উনি এত বড় দালাল হইতে পারে না। ফখরুল ভাই বলতেছে যে ক্ষমতার পালাবদল, এগুলো এখন বলতেছে ক্ষমতায় যাওয়ার জন্য ভাব ধরতেছে ভদ্রলোক, কিন্তু ক্ষমতার পালাবদল হইলে এরাই জাস্টিফাই করতে নেমে পড়বে পান্ডামি। মনে হয় ফখরুল ভাই বাড়াবাড়ি করতেছে, না না ওনাকে এমন মনে হচ্ছে না। আপনাদের সবচেয়ে ভদ্রলোক যারা তাদেরও তামাশা দেখতেছি, আপনাদের বিএনপি পন্থী যারা একটা যেগুলা সারাদিন হইতেছে ফেসবুকে দালালি করতো সারাদিন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে, একটাকে আমি দেখি নাই যে কন্ডেম করতে, একদম ক্লিয়ার টার্মসে কন্ডেম করতে। এই যা হইতেছে খালি পিছলানে জাস্টিফিকেশন জাস্টিফিকেশন জাস্টিফিকেশন, এবং যত আকাম করুক, একটু আকাম শুরুই হয় নাই, যখন আকামের মৎসব লেগে যাবে তখনও দেখবেন এই সুররা জাস্টিফাই করে যাবে। এরা জাস্টিফাই করতে হবে আপনাদের
মানে একটা কথা আমি বলে এরকম যে আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য বা আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য আমার সেই কষ্ট পে করার আমার কোনো ইচ্ছা আগ্রহ নাই। কথা বলেন নাই? আপনাদের এখন তারপর আবার এগুলা ক্ষমতা যাবে, গিয়ে পান্ডামি করবে, এরা জাস্টিফাই করবে, তখন আমি আপনাদেরকে বলতে পারবো কি বলছিলাম দেখছেন না, আমার তো দেখানোর ইচ্ছা নাই। আপনারা আপনাদের ইচ্ছা মনে নিয়ে বসে থাকেন, এই পান্ডারা জানি ক্ষমতা যেতে না পারে, এটা হইতেছে এখন না। এগেন তার মানে এই না যে এদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হবে না, পান্ডামি করার কথা বলতেছি না। ভোটের সিস্টেমের মাধ্যমে কিন্তু ভোটটা হইতে হবে আরো বহু বছর পরে। এই পয়েন্টটা লাস্টে আলোচনা করবো যে তত্ত্বাবধায়ক সরকার কতদিন হওয়া উচিত। পান্ডাদের কিনার একটি কথা বলি, রাইট? দেখেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় গত নির্বাচনের আগে তখনও আমরা জানতাম না আরেকটা নির্বাচন ফেয়ার হবে কিনা, এবং অবশ্যই আমি আমার চ্যানেলে আলোচনা করছি যে প্রশ্নই ওঠে না ফেয়ার হওয়ার। অনেকে আশায় বুক বাঁধছিলেন যে আমেরিকা নিশ্চয়ই এসে একটা ফেয়ার নির্বাচন করা যাবে না সেটা। আমি তো অবশ্যই বলছি যে মোটে প্রশ্নই ওঠে না, এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসছে, আপনারা যারা শুনেন তারা জানেন। তো তারপরও নির্বাচনের আগে এসে আমি কিছুটা আমার অবস্থান আলোচনা করতেছিলাম যে সারা বছর তো আওয়ামী লীগের সমালোচনা করে আসছি, এখন যেহেতু নির্বাচন সামনে আসছে, এখন দুই পক্ষের আওয়ামী লীগ বিএনপির দুই পক্ষের ভালো খারাপ আলোচনা করি ইকুয়ালি। বিএনপির খারাপ আলোচনা করা যখন শুরু করছি, ওরে বাবার এইগুলার চেলাগুলার যে উৎপাত, বিএনপি একটা নির্যাতিত দল, আপনি বিএনপিকে নিয়ে এটা বলতে পারেন না, এই না সেই না শুরু করছে এগুলা। বিএনপি নির্যাতিত দল বিধায় তাদের পান্ডামি নিয়ে কথা বলা যাবে না। একটা নির্বাচন আসছে সামনে, এখন তো সবাই ক্যাম্পেইন করবে, সবার ভালো খারাপ নিয়ে কথা বলবে, মানে এই পান্ডাদের জাস্টিফিকেশনের কোনো শেষ নাই। এখনো এদের খারাপ বলা যাবে না, তখনও খারাপ বলা, আচ্ছা ঠিক আছে মানলাম, ওকে যা, তোরা বুঝলাম, তোরা ন্যায় নীতির সমস্যা না, তোদের সততার সমস্যা না, তোরা বিএনপি নির্যাতিত দল দেখে এখন সমালোচনা করা যাবে না, আচ্ছা বুঝলাম, ওকে। এখন ক্ষমতার পাল্লাবদল হয়ে গেছে, আওয়ামী লীগ দৌড়ের উপরে আছে, এখন বিএনপি এখন আপার হ্যান্ডে আছে। এখনো এই সুরগুলো ঘুরে ঘুরে আওয়ামী লীগকে ব্লেম করে যাচ্ছে, এবং বিএনপির কোনো দোষ নেই এখানে, এইগুলো আওয়ামী লীগ সব সাবোটাজ করাইতেছে। এই যে ঘটনা, এর মধ্যে আওয়ামী লীগের হাত থাকলে একেবারে, মানে হাত নাই বললেই চলে, আওয়ামী লীগ দৌড়ের উপরে আছে। এই ধরনের সাবোটাজ করতে হলে যেরকম পরিকল্পনা করা, সেই তথ্য রিলে করা কর্মী পর্যায়ে সারা দেশে ছড়ানো, আওয়ামী লীগের কি এখন সেই চেইন অফ কমান্ড আছে? সব ভেগে ভেগে আছে, পালায় আছে, মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী সব পালায় আছে। এগুলো নাকি সারা দেশের সাবোটাজ নাকি আওয়ামী লীগ করাইতেছে। তো এখানে ইদার বিচ্ছিন্নভাবে লোকজন সুযোগ পেয়ে ডাকাতি করতেছে, আর একটা হইতেছে বিএনপির এগুলো চেলাগুলো তো বাড়ি বাড়ি গিয়ে ফোন দিচ্ছে, থ্রেট করতেছে, হুমকি ঠামকি করতেছে, চাঁদাবাজি শুরু হয়ে গেছে। পোস্ট দেখলাম একটা, কক্সবাজারের পুরো এলাকা তাণ্ডব করে ফেলছে বিএনপির লোকজন, দোকানদার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নাকি চাঁদা তুলছে বিএনপির লোকজন অলরেডি। কিন্তু আপনাদের সুশীল চেলাগুলো ঘুরে ঘুরে কি বলতেছে, এগুলো আওয়ামী লীগ, এগুলো সাপোর্ট হচ্ছে। এবার আপনি চিন্তা করেন, যখন কোটা আন্দোলনের সময় ছাত্র আন্দোলন করতেছিল, তখন এই একই কথা আওয়ামী লীগের লোকজন, সরকারের লোকজন বলে নাই তো এগুলো ছাত্র না, এগুলো সব হইতেছে দুষ্কৃতিকারী, এদেরকে আমরা দমন করতে হবে। এখন এই চেলাগুলো একই কথা বলতেছে না, এগুলো বিএনপি না, এগুলো সব দুষ্কৃতিকারী, এগুলো হইতেছে দুষ্কৃতিকারীও না, এগুলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ দৌড়ের উপর আছে, তাও নাকি এগুলো আওয়ামী লীগ করে বেড়াচ্ছে। বিএনপি এখন আপার হ্যান্ডে আছে, তাও বিএনপি সমালোচনা করা যাবে না। তো যাই হোক, এই জানোয়ারদের কাছ থেকে দেশকে এখন মুক্ত করতে হবে, রাইট? এবার আসি আমরা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল নিয়ে। তো আপনারা জেনে থাকবেন, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল আমি নির্বাচনের আগে, মানে এই যে দেশ স্বাধীন হওয়ার আগে থেকে শুরু করে, দেশ স্বাধীন হওয়ার দিন থেকে শুরু করে একটানা বলে আসতেছি, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল হইতে হবে। আমি তো সবসময় বলে আসছি, ইদার মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট, অথবা মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট বলে সবাই গরম হয়ে ওঠে, গরম হয়ে না। আপনাদের যেই দেশ, এটা এর চেয়ে খারাপ হওয়া সম্ভব না। রাজনৈতিক দলের হাতে, পান্ডাদের হাতে থাকলে আপনাদের দেশের যে অবস্থা এরা করছে, এর চেয়ে, এই যে একটা কথা বলে না, রক বটম, বটম না, রক বটম, মানে বটম মানে তো বটম, আর রক বটম মানে যেটার নিচে যাওয়ার কোনো জায়গা নেই, ফলে রক গুলা যেখানে গিয়ে জমা হয়, রাইট? সো বাংলাদেশ রাজনৈতিক দলের হাতে যখন ছিল, তখন বাংলাদেশ বটমে পৌঁছায় নাই, রক বটমে পৌঁছাইছে। রক বটম থেকে যাওয়া শুধুমাত্র ডিরেকশন একটাই, উপরের দিকে, নিচের দিকে যাওয়ার আর কোনো রাস্তা নেই, কথা বোঝেন নাই? সো সেনাবাহিনী যদি ক্ষমতা আসেও, আমরা রক বটমে আছি, আমরা ইদার সেখানে স্টে করবো, আর উপরের দিকে যাবো, নিচের দিকে যাওয়ার কোনো রাস্তা নেই। সেই জন্য আমি সবসময় মনে প্রাণে বিভিন্ন সময় বলে আসছি যে সেনাবাহিনী আসুক ক্ষমতায়, এসে কিছু বছর থাকুক, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, একটা আশঙ্কার কথা থাকে যে এসে যদি তারা পরবর্তীতে আর ক্ষমতা ছাড়তে না চায়, এবং আস্তে আস্তে ডেমোক্রেসি থেকে ডেমোক্রেসি, বালের ডেমোক্রেসি, আমার এই কথাটা অতীতে ফেসবুকে বেশ কয়েকবার লিখছি, এখন আপনাদেরকে আরেকবার এটা রিমাইন্ড করাইতে চাই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অসভ্য দেশের ডেমোক্রেসি, এগুলো হইতেছে বদমাইশির অপর নাম। এগুলো হচ্ছে সভ্য দেশের আইডিয়া, অসভ্য দেশের ডেমোক্রেসি এগুলো হচ্ছে ফাইজলামি, ফাত্রামি কথাবার্তা, এগুলো ব্যবহার করে পান্ডামি করা। তো এই সাইকেল থেকে বের হইতে হইলে আমাদেরকে একটা সেনাবাহিনীর একটা লাগবে, ভূমিকা লাগবে, এবং সেটা যদি নাও হয়, আমরা যদি এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে যে ইন্টারিম গভর্নমেন্টটা পাচ্ছি, সেটাও যদি আমরা অ্যাটলিস্ট
3 থেকে 5 বছর, আমি 5 বছর বলে যাচ্ছি, মানুষজন অনেকেই ভয় পেয়ে ওঠে, বলে কি 1 বছরের বেশি, 2 বছরের বেশি, 3 বছরের বেশি। না, আমি 5 বছর চাচ্ছি, 1-2 বছরের কথা বলছি না, 5 বছর। এবং সেটার উপরে আমি আমার ফেসবুকের স্ট্যাটাসে লিখছি যে আপনারা দরকার হলে রেফারেন্ডাম করেন, খালি কিছু হইলে ডেমোক্রেসি। দেখেন এই কথাগুলো বলে কারা? এগুলো বলে পলিটিক্যাল হালুয়াখোরগুলো। এখন যদি এইটা ইন্টারিম গভর্নমেন্টকে টেনে লম্বা করার কথা ওর তোলে, লাফাচ্ছে কারা, ভয় পাচ্ছে কারা? বিএনপি। কারণ এই চোরগুলো ক্ষমতা আসার জন্য বসে আছে এখন, কোনো নির্বাচন ছাড়া। এগুলো যেই তাণ্ডব শুরু করে দিচ্ছে অলরেডি, এখন যদি একটা ভোট হয়, বীতশ্রদ্ধ হয়ে মানুষ বিএনপিকেও ভোট দিবে না, এই চোরদেরকেও ক্ষমতা আনবে না। এইটা জেনেই এরা তাড়াতাড়ি ভোট করার জন্য পাগল। এই ইন্টারিম গভর্নমেন্ট কোনোভাবে 3 মাসের উপর রাখা যাবে না, কারণ 3 মাসের বেশি হইলেই কিন্তু এগুলো আর কেউ ভোট দিবে না। এগুলোর তাণ্ডবের কথা ভুলে গেছে মানুষ, 16 বছর 17 বছর হয়ে গেছে না, তাণ্ডবের কথা ভুলে গেছে। এগুলো চাইতেছে সেই স্মৃতি জাগরুক হওয়ার আগে ইলেকশন করে ক্ষমতায় চলে আসছে চোরগুলা। এবং এখনো এদের প্রভাব প্রতিপত্তি আছে, এখনো ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে ছাড়ে নাই, এখনো ইন্টারিম গভর্নমেন্ট এই সন্ত্রাসীদের দূর করানো শুরু করে নাই। তারা চাচ্ছে যত দ্রুত সম্ভব পান্ডাদেরকে দিয়ে ক্ষমতা আসছে। সেই ভুল তো করাই যাবে না, 1 বছর 2 বছর, আমি বলছি এই সরকার 5 বছর থাকুক। এবং এগেন সেই কথা বললেই রাজনৈতিক চাম্বাজগুলো শুরু করবে, ডেমোক্রেটিক গভর্নমেন্ট না হয়ে কেন গভর্নমেন্ট থাকবে, জনগণের ম্যান্ডেট, তোদের ডেমোক্রেসি, তোদেরকে শুরুতেই বলে দিলাম, তোদের মতো দেশে, অসভ্য দেশে ডেমোক্রেসি এগুলো হচ্ছে পান্ডামির অপর নাম। আচ্ছা তাও মানলাম, ওকে, তোদের ডেমোক্রেসির বেদনা উঠছে, যেহেতু প্রসব বেদনা, ওকে, তোদেরকে ডেমোক্রেসি ঠেসে ধরবো। একটা রেফারেন্ডামের আয়োজন করেন যে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে। এবং দেখেন ডেমোক্রেসির কথা যদি বলি, এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এটা তো সংসদ থেকে সাধারণ মানুষ, সারা দেশের মানুষ, ছাত্র জনতা, এটি তো ডেমোক্রেসি। ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া যে ডেমোক্রেসি, এখানে রাস্তার মধ্যে পার্টিসিপেশন, জনতার পার্টিসিপেশন, জনতা কি চায়, জনগণের পার্টিসিপেশন এবং জনতা কি চায় সেটা আমাদের দেখা হয়ে গেছে। কোয়ালিটেটিভলি দেখছি, এখন কোয়ান্টিটেটিভলি করার যদি প্রশ্ন আসে, তাহলে আমরা একটা রেফারেন্ডাম করি। সারা পৃথিবীর বহুত দেশে রেফারেন্ডাম হয় এরকম, কোন একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকার রেফারেন্ডাম করে যে জনগণ কি চায়। তো আমরা যেহেতু একটা আনপ্রেসিডেন্টেড সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এবং আমাদের পক্ষে যেহেতু এই মুহূর্তে সরকার গঠন করা, নির্বাচন করা, এগুলো কোনো কিছুই সম্ভব না, তবে সরকার দেশ চালাইতে হবে না, কত দিনের জন্য চালাইতে হবে, এটা আমরা একটা রেফারেন্ডাম করি। সমস্যা হচ্ছে রেফারেন্ডাম করলে বিএনপির চেলাগুলো ভোট দিয়ে ফাটাই ফেলবে 3 মাস। আর আওয়ামী লীগের লোকজন ভোট হোপফুলি এই মুহূর্তে তারা 5 বছরের জন্য দিবে, তারও 5 বছর দিবে, তারা হয়তো দিবে 2-3 বছর, তারপর ওরা আবার সংঘবদ্ধ হয়ে চাম্বাজি করার জন্য ক্ষমতা আবার ফিরে আসবে, ওই ধান্দায় থাকবে। যা হোক, আর সাধারণ মানুষ যারা, তারা তো এই দেশে তো আওয়ামী লীগ বিএনপির চাম্বাজের সংখ্যা বেশি না, সাধারণ মানুষের সংখ্যা বেশি, নিরপেক্ষ হোক অথবা দল থাকলেও। তো এই মুহূর্তে যদি একটা রেফারেন্ডাম করা হয়, আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ ছাত্র জনতার পক্ষে এবং ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে ভোট দেবে যে এরা ক্ষমতায় থাকুক অ্যাটলিস্ট 3 বছর। তো তোরা যদি ডেমোক্রেসি চাস নিয়ে একটা রেফারেন্ডাম আয়োজন করি। এবং আমি সত্যি কথা বলতে, লাইক এগেন দুঃখের ব্যাপার হচ্ছে আমার অডিয়েন্স বেশি নাই। আজকে যদি আমার অডিয়েন্স বেশি থাকতো, আমার ভয়েসের একটা ওয়েট থাকতো, বেশি মানুষের কাছে পৌঁছেছে, সবাই শুনতেছে, জনমনে একটা মানে পাবলিক অপিনিয়ন সুয়ে করার ক্ষমতা রাখি, তাইলে আমি এগুলো সুন্দর করে বসে আরো চিন্তা ভাবনা করে কিছু কথা, এখন তো আমার কথা কেউ শুনেও না, এই কারণে কোনোভাবে যদি আপনারা কোনো নির্দিষ্ট মানে পিপল ইন দ্য পজিশন অফ ইনফ্লুয়েন্স পাওয়ার কারো কানে যদি গিয়ে থাকে, অডিয়েন্সে থেকে থাকেন, তাইলে হচ্ছে আপনারা প্লিজ এটা পুশ করেন যে একটা রেফারেন্ডাম করার, তাহলে গ্রহণযোগ্যতা পাবে। একটা রেফারেন্ডাম করে এই সরকার 5 বছর থাকুক ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে, এবং তারপর আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যাক করবো। আর লাস্টে আরেকটা জিনিস, আই ক্যান নট গেট ওভার ইট, সেনাবাহিনীর ভূমিকাটা নিয়ে আরেকবার কথা বলে আমি আলোচনাটা শেষ করতে চাই। যে দেখেন, একটা মানুষ কিভাবে একটা জাতি, রাষ্ট্র, ইতিহাস বদলাই দিতে পারে। একটা মানুষ রাইট জাংচার অফ টাইমে, রাইট মোমেন্টে রাইট ডিসিশন, রাইট পার্সনটা নিলে পুরো ইতিহাস বদলে যেতে পারে। এই যে এত বড় আন্দোলন, এই পুরো আন্দোলনের সাফল্য ভেস্তে যেতে পারতো শুধুমাত্র যদি আজকে সেনাপ্রধান সেই সময়ে, সেই রাইট জাংচারে সময়ের এসে উনি বলতেন যে না, আমি শেখ হাসিনার তাবেদারি করবো। দ্যাটস ইট। শেখ হাসিনা আরো কত বছরের জন্য যে ক্ষমতায় থাকতো, শুধুমাত্র সেনাবাহিনী, সেনাপ্রধান হোক বা সেনাবাহিনী হোক, শুধুমাত্র এই যে বাহিনী, সামরিক বাহিনী, যেটা বেসিক্যালি সামরিক বাহিনীর অসহযোগিতার কারণে আজকে শেখ হাসিনার পতন হয়েছে। আমি আরেকবার এই জিনিসটা পয়েন্ট আউট করতে চাই যে আমি ছাত্রদের আন্দোলনকে কোনোভাবে করতেছি না, খাটো করতেছি না, কিন্তু সবকিছু জলে চলে যেত, এত আত্মত্যাগ, এত বলিদান, এত প্রাণ, এত রক্তক্ষয়, শেষ পর্যন্ত এটার আউটকাম এন্ড রেজাল্ট সাকসেস দিয়ে এন্ড আপ করতো না। এই সব কিছু জলে যেত শুধুমাত্র যদি শেষ মুহূর্তে এসে, এই লাস্ট যেদিন স্বাধীন হইলো সেদিন এবং তার আগের রাতে এসে সেনাবাহিনী যদি একটা বোল্ড ভূমিকা না নিত, এবং শেখ হাসিনা তো তখন তাদেরকে চিৎকার করে বলছে যে আমি তোমাদেরকে বিশ্বাস করছিলাম, তোমাদেরকে আমি ক্ষমতায় বসেছিলাম, এটা বিট্রে করছে শেখ হাসিনাকে, বিট্রে, সো কল্ড বিট্রে, রাইট? এই একটা নৈতিক অবস্থান আজকে ইতিহাসের পাল্লা বদল করে দিছে। সো ইয়েস, একটা যে কোনো সাফল্য বা যে কোনো স্কেলের ডিসিশনের পেছনে হাজার হাজার লোকের ইনভলভমেন্ট থাকে, সত্যি হাজার হাজার মানুষ কন্ট্রিবিউট করে, এর মধ্যে একটা এলিমেন্ট ছাড়াও হয়তো সাফল্য আসতো না। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে একটা মানুষ, একটা ডিসিশন, একটা ওয়ান সিঙ্গেল থিং ক্যান ট্রাম্প এভরি লিটল থিং।
একটা সিঙ্গেল থিং ক্যান ট্রাম্প এভরি আদার থিংস, রাইট? সো এই জন্য আমি যতবার ভাবি যে আল্লাহ, এত বড় রক্তপাত, এত বড় বলিদান, এত বড় আত্মত্যাগ, এত কিছু, সব কিছু, কোনো রেজাল্ট আসতো না। শেখ হাসিনা দমন করে ফেলতো। আজকে যদি শুধু সেনাবাহিনীর কিছু গুন্ডা পান্ডা যদি শেখ হাসিনার সাইডে থাকতো, সেই সেই আর্জেন্ট এবং সেই সময়টাতে, সেই মানে ক্রুশাল জাংচারটাতে যদি শুধুমাত্র সেনাবাহিনীর ফুল ডিসিশনটা নিত। এই জন্য আমার ওদের প্রতি কৃতজ্ঞতা শেষ নাই। আজকে যে বাংলাদেশ পেলাম, মানুষের সেনাবাহিনীর প্রতি একটা আস্থা সবসময় ছিল, সেটা বিতশ্রদ্ধ করছে সেনাবাহিনী ফ্রম টাইম টু টাইম। অবশ্যই সেই আস্থা ওরা ফিরে পাইছে রাইট সময়, রাইট আমাদেরকে, আমাদের জাতিকে রাইট জিনিসটা উপহার দিল সেনাবাহিনী। থ্যাংক ইউ সো 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 মাচ, থ্যাংক ইউ সো মাচ। পুলিশকে নিয়ে আমার একটা আলোচনা দেওয়ার ইচ্ছা আছে, একটা ডেডিকেটেড আলাপ দেওয়ার ইচ্ছা আছে। জেনারেশন জি নিয়ে আমার একটা ডেডিকেটেড আলাপ দেওয়ার ইচ্ছা আছে। অনেক টপিক মাথায় ঘুরতেছে যেগুলো নিয়ে ডেডিকেটেড আলাপ দেওয়ার ইচ্ছা আছে। বাংলাদেশ পুলিশ তাদের কিছু দাবি উত্থাপন করছে গতকালকে, এবং দাবিগুলো শুনলেই আপনারা বুঝবেন যে পুলিশের মধ্যে কি কি পান্ডামি চলে, যেগুলো তারা সংশোধন চাচ্ছে। এবং পুলিশের ব্যাপারে মানুষের যে অবস্থা, যাকে এখন আর এগুলো নিয়ে কথা বাড়াইতে যেন ইচ্ছা আছে, পুলিশ কিনে একটা আলোচনা করার এবং লাস্টের জেন জি কিনে একটা আলোচনা করার ইচ্ছা পোষণ করি।